ফোসকা পড়া হাত নিয়ে মেহবিব এক লোকমা ভাত মুখে দিতেই কেউ খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মেহবিবকে দেওয়ালের সাথে চেপে ধরেছে। মেহবিন তাকিয়ে দেখে অব্র, যে এখন মেহবিনের প্রাক্তন। কাল অব্রের বিয়ে, অব্রের গায়ে এখনও সেই হলুদের পাঞ্জাবি। অব্র রাগে চিৎকার করে বলে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছিস মেহবিন? ওইখানে আমার মা কত খেটে যাচ্ছে। যা আমার মায়ের কাছে, যা আমার মায়ের কাছে গিয়ে দেখ কিছু লাগবে কি না। অব্র মেহবিনের ফোসকা পড়া হাত এমনভাবে চেপে ধরেছে যে মেহবিনের হাতে খুব ব্যথা করছে। ব্যথায় মেহবিনের জল চলে এসেছে। সারাদিন খাটুনি করে রাতের দিকে এক লোকমা খাবার মুখে দিতেই যাচ্ছিল মেহবিন, কিন্তু অব্রের এরূপ অপমানের বিপরীতে সে খাবারটুকু রেখে তার খালামণি ঘরের দিকে ছুটল। মেহবিন যেতেই অব্র রাগান্বিত চোখে আশিকের দিকে তাকালো। অব্রর চাহনি দেখে আশিক তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আশিক অব্রের বন্ধু হয় সম্পর্কে। সবসময় আশিকের মেহবিনের প্রতি কুনজর ছিল। হলুদের অনুষ্ঠান সকলে ব্যস্ত ছিল। এই সুযোগে আশিক রান্নাঘরে মেহবিনকে একা পেয়ে তার সুযোগ নিতে এসেছিল। অব্র সঠিক সময়ে তা দেখতে পেয়ে মেহবিনকে রাগ দেখিয়ে রান্নাঘর থেকে যেতে বলে। কেন যে আশিক মেহবিনের দিকে কুনজর দেওয়ার বড্ড রাগ লাগছে অব্রের, কিন্তু কেন এত রাগ হচ্ছে তা অব্র নিজেও জানে না। অব্র জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটুকু সামলিয়ে গায়ে হলুদের স্টেজের দিকে রওনা দিল। মেহবিন দৌড়ে কোনো রকম তার খালামণি ঘরের সামনে এসে দাঁড়ায়। অব্ররা নামক মানুষটি তাকে সবসময় কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে। অব্র মেহবিনের সম্পর্কে খালাতো ভাই হলেও সে এখন মেহবিনের প্রাক্তন। মেহবিন এক সময় অব্র নামক মানুষটিকে খুব ভালোবাসত, হয়তো এখনও বাসে। মেহবিন খুব ছোটবেলায় নিজের বাবাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিল। মেহবিনের বাবা মারা যাওয়ার পরে মেহবিনের মা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ছোট মেহবিনকে মেহবিনের খালামণি ইশরা বেগম নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। ইশরা বেগমের স্বামীও ছোট থাকতে মারা গিয়েছিল। খুব ছোট থাকতে অব্র ইশরা বেগমের পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়ে দিয়েছিল। মেহবিনের মনে পড়ে যায় 1 বছর আগের কথা, যখন অব্র দেশে ফিরে এসেছিল। তখন মেহবিন অনার্সে প্রথম বর্ষের ছাত্রী। 1 বছর আগে মেহবিন ব্রেকফাস্ট করে ভার্সিটি যত রেডি হচ্ছিল, তখন কলিং বেলটা বেজে ওঠে। মেহবিন তাড়াহুড়া করে দরজা খুলে এক প্রকার হা হয়ে থাকে। তার সামনে স্বয়ং তার ক্রাশ বয় অব্র দাঁড়িয়ে আছে। মেহবিন প্রায় অব্রের ফেসবুক স্ক্রল করত। কত সুন্দর সুন্দর পিক ফেসবুকে দিত অব্র, তা দেখে প্রায় মেহবিন শুধু ক্রাশ খেত। সাদা শার্ট পরে সানগ্লাস চোখে নিয়ে তাকিয়ে আছে মেহবিন নামক রমণীর দিকে। শ্যামবর্ণ রং, এই সাদা শার্টটা বড্ড মানিয়েছে অব্রকে। মেহবিন এক প্রকার ঘড়ির মধ্যে চলে গেছে। অব্র মেহবিনের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলে, কী রে মেহু, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হা করে, এইভাবে হা করে থাকলে কিন্তু মাছি ঢুকে যাবে মুখে। অব্রর এমন কথায় মুখ চুপসে যায়। খানিকটা লজ্জা তার মুখে স্পষ্ট। অব্র মেহবিনকে লজ্জা মাখা মুখের দিকে তাকিয়েছিল, হয়তো কিছুটা মুগ্ধতা নিয়ে। মেহবিন দৌড়ে ছুটে যায় নিজের ঘরের দিকে। মেহবিনকে দৌড়াতে দেখে আনমনে মুচকি হাসে অব্র। মেহবিনের খালা ইশরা বেগম ছেলেকে দেখে খুশিতে কেঁদেই ফেলে এক প্রকার। অব্র দেশ থেকে এসেছে প্রায় 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যেই অব্র ও মেহবিন কিছুটা ফ্রেন্ডলি হয়ে গেছে। মেহবিন হাতের ব্যাগটা নিয়ে ভার্সিটি থেকে সন্ধ্যায় বের হয়। আজ মেহবিন এক্সট্রা ক্লাস থাকায় মেহবিনের ক্লাস শেষ হয়েছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে মেহবিন তেমন একটা বাইরে থাকে না। রাস্তায় মেহবিন তেমন লোকও দেখতে পাচ্ছে না। পাশেই কিছুটা বখাটে ছেলে দাঁড়িয়ে আছে, তাদের দেখে মনে হচ্ছে তারা নেশা করে আছে। মেহবিন তাদের দেখে ভয়ে শুকনো ঢোক গিলল। দ্রুততার সাথে মেহবিন তাদের পাশ কাটাতে নিলে একজন বখাটে ছেলে উঠে দাঁড়িয়ে মেহবিনের দিকে এগোতে থাকে। মেহবিন ভয়ে দৌড় দিয়ে সামনে থাকা কারোর সাথে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায় মাটিতে। মেহবিন সামনে তাকিয়ে দেখে অব্র। অব্র কোমরে হাত দিয়ে বলে, মেহু, তুই এখানে কি করছিস? মেহবিন ভয়ে অব্রকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া গো, আমার পিছনে ওরা আসছে, আমাকে বাঁচাও। কারা? পিছনে কিছু বখাটে ছেলে আসছে আমার পিছনে। অব্র বুঝতে পারলো পাড়ার কিছুটা বখাটে ছেলে মেহবিনের পিছু নিয়েছে। অব্র মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলল, কই, কেউ তো নেই, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। মেহবিন অব্রের শার্ট আরেকটু খামচে ধরে বলল, ওরা আসছে,
অব্র মেহবিনকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, দূর পাগলি, এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, আমি থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না। তুই শুধু আমার উপরে একটু ভরসা কর লক্ষ্মীটে। অব্রের কথায় এমন কিছু ছিল যা শুধু মেহবিনের কান্না তৎক্ষণাৎ থেমে যায়। সে যেন অব্র নামক মানুষটিকে আস্তে আস্তে করে ভরসা করতে শুরু করে। এইভাবে আরও কয়েকটা দিন চলতে লাগলো। অব্রের মেহবিনের প্রতি করা কেয়ার, ছোট ছোট বিষয়ে মেহবিনকে হেল্প করা যেন মেহবিনের অব্রের প্রতি দুর্বল করে তুলছিল। মেহবিন খুব দেরি করে হলেও বুঝতে পারল সে ভালোবাসে অব্রকে। আস্তে আস্তে অব্র ও মেহবিনের মাঝে তাদের অজান্তেই প্রেমের একটি সম্পর্ক তৈরি হয়। রিলেশনে 11 মাস খুব ভালোই যাচ্ছিল অব্র ও মেহবিনের। কিন্তু হঠাৎ মায়রা নামক এক অজানা ঝড় অব্র ও মেহবিনের জীবনে চলে আসে। মেহবিন ভার্সিটি থেকে ফিরে এসে দেখে অব্র এক মেয়েকে জড়িয়ে ধরে আছে। মেয়েটির গায়ে মডার্ন ড্রেস। বাড়িতে আজ মেহবিনের খালাও নেই। অব্রকে অন্য একটা মেয়ের সাথে দেখে মেহবিনের হাত থেকে ব্যাগটি পড়ে গেল। মেহবিন কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, অব্র তুমি কি করছো? অব্র নিজে থেকে মেয়েটাকে ছাড়িয়ে মেয়েটার হাত ধরে মেহবিনের সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলল, মেহু তুই এসেছিস? মিট মাই ফিয়েন্সি মায়রা। মেহবিন যেন এক পলকের জন্য থেমে যায়। এই মেয়েটা অব্রের ফিয়েন্সি মানে? এইসব কি বলছে অব্র? মেহবিনকে থ মেরে যেতে দেখে মায়রা মুচকি এসে বলল, মেহবিন তুমি হঠাৎ এইভাবে থ মেরে গেলে কেন? আর ইউ ওকে? মেহবিন এইবার অব্রের শার্টের কলার চেপে ধরে বলে, এই মেয়েটা তোমার হবু বউ মানে? এইসব কি উল্টাপাল্টা বলছো তুমি? আমি একদম ঠিক বলছি। লন্ডনে থাকতে মায়রার সাথে আমার রিলেশন হয়। আমি ও একে অপরকে ভালোবাসি, কিন্তু মায়রার সাথে সামান্য কারণে ঝগড়া হয়, যার ফলে আমাদের ব্রেকআপ হয়। আমি জাস্ট দেশে এসে তোর সাথে প্রেমের একটা ছোট্ট নাটক করি, শুধুমাত্র মায়রাকে জেলাস ফিল করানোর জন্য। মায়রা এখন তার ভুলটা বুঝতে পারলো, তাই আমার কাছে ফিরে এসেছি। এখন আমরা দুজন সামনের মাসে বিয়ে করব। দ্যাটস ইট। অব্রির প্রতিটি কথা শুধুই শুনে গেল মেহবিন। কোনো রকম প্রতিক্রিয়া করল না, শুধুমাত্র আনমনে সিঁড়ি বেয়ে উঠে চলে গেল। মেহবিনের যাওয়ার পানে অব্র তাকিয়ে রইল কিছুক্ষণ। মায়েরা মৃদু ধাক্কা দিয়ে অব্রকে বলল, কি দেখছো তুমি এত অব্র? আমি এতদিন পর এলাম, তুমি আমার শপিংয়ে নিয়ে যাবে না? অব্র মুচকি এসে বলল, অবশ্যই ম্যাম, চলুন। কী রে মেহবিন, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? নিজের খালামণি ডাকে মেহবিন অতীত থেকে বেরিয়ে আসে। নিজের চোখে জলটুকু দ্রুত মুছে ফেলে। নিজের কষ্টগুলো সে তার খালাকে কিছুতেই দেখা যায় না। মেহবিনের খালা অব্র ও মেহবিনের সম্পর্কের কথা জানেন না। এই মানুষটি যদি সব জানতো তাহলে হয়তো খুব কষ্ট পেত। এই খালা নামক মানুষটির জন্য এতটা কষ্ট সহ্য করে মেহবিন এই বাড়িতে আছে। মেহবিন কি করে তার খালাকে ছেড়ে যাবে, যেই মানুষটি ছোটবেলা থেকে তাকে সবসময় আগলে রেখেছে? তাকে ছেড়ে মেহবিন কোথাও যেতে পারে না। মেহবিন নিজেকে সামলে বলে, কিছু না খালা, তুমি কিছু বলবে আমায়? বলছিলাম আমি অসুস্থ বলে তুই তো অব্রের গায়ে হলুদের সব আয়োজন নিজেই করলি, এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম কর যা। মেহবিন মাথা নাড়িয়ে নিজের ঘরে যেতে নিলেই মেহবিনের খালা পিছন ডেকে বলে, মেহু তোর হাতে কি হয়েছে? মেহবিন তার ফোসকা পড়া হাতের দিকে তাকিয়ে বলল, আসলে তেলে পেঁয়াজু ভাজতে গিয়ে তেল ছিটে হাতে চলে এসেছিল। তুমি চিন্তা করো না খালা, আমি ঘরে গিয়ে ওষুধ লাগিয়ে নেব। অবশ্যই লাগিয়ে নেবে কিন্তু। আচ্ছা। মেহবিন তার ঘরে ঢুকলো, তখনই বাইরে থেকে কেউ বলে উঠল, আসবো? মেহবিন পিছনে ঘুরে দেখে অব্র দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে মেহবিন বলে, তুমি এখানে? অব্র মেহবিনের দিকে একটি পেপার এগিয়ে দিয়ে বলে, পেপারটা সাইন করে দিস, পেপারটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে বটে। মেহবিন পেপারটার দিকে তাকিয়ে দেখে ডিভোর্স পেপার। অব্র তাদের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সকলের আড়ালে মেহবিনকে নিয়ে কাজী অফিসে গিয়ে তাদের বিয়েটা সেরে ফেলেছিল। অব্রের ভাষ্যমতে অব্রের একটি চাকরি হয়ে গেলে বড় করে আয়োজন করে মেহবিনকে নিজের ঘরের বউ আনবে। বর্তমানে অব্র একটি বড় কোম্পানির বড় পদে চাকরি করে। সে চাকরি পেয়ে বিয়ে করে বউ আনছে ঠিকই, কিন্তু মেহবিনকে নয়, অন্য কাউকে। মেহবিন ডিভোর্স পেপারের দিকে তাকালে মেহবিনের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। মেহবিনকে ব্যবহার করার জন্য অব্রের বিয়ের মতো পবিত্র সম্পর্কটা নিয়েও নাটক করতে একটু বিবেকে বাঁধল না।
মেহবিন তাচ্ছিলের হাসি টেনে বলল, বিয়ের আগের রাতে তুমি আমার হাতে ডিভোর্স পেপার তুলে দিচ্ছ। এই ডিভোর্স পেপারের আদৌ কোনো মূল্য আছে? যেখানে বিয়ের কোনো মূল্য নেই, যেই বিয়ে শুধুমাত্র আমাকে ব্যবহার করার একটা হাতিয়ার ছিল, সেই বিয়েটাকে ভেঙে ফেলার জন্য ডিভোর্সের প্রয়োজন নেই। কেননা আমাদের মধ্যে কখনো তো বিয়ের সম্পর্ক গড়েই ওঠেনি অব্র। আমার কাছে বিয়েটা শুধুমাত্র এর নাটক একটা। মেহবিনের করা বাক্যবাণী শুনে অব্রের মুখটা চুপসে গেল। এই বিয়ের কোনো মূল্য নেই মানে? তাদের মধ্যে বিয়েটা হয়েছে, এইটাই তো সত্যি কথা। হ্যাঁ, একদম চিরন্তন সত্য যাকে বলে। অব্রের তো ডিভোর্সে কোনো তাড়াও ছিল না, কিন্তু মায়েরাই তো তাকে ডিভোর্সটার জন্য তাড়া দিচ্ছিল। অব্রের রাগ হলেও সে তা বলেনি। কাল আমার বিয়ে, বিয়ের আগে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে দিবি, পরে তো আবার ডিভোর্স না হলে আমার স্ত্রীর অধিকার চেয়ে বসবি, তখন কি হবে? মেহবিন আবারও হাসে। মেহবিন বলে ওঠে, আচ্ছা তুমি তো শুধু মায়রাকে জেলাস ফিল করানোর জন্য রিলেশনে গিয়েছিলে, তাহলে বিয়ের নাটকটা কেন করলে? অব্র কী উত্তর দেবে বুঝতে পারছে না। অব্রের এই নীরবতা বুঝিয়ে দিচ্ছে সে কিছু লুকাতে চাইছে। আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কথাটা বলেই অব্র এক প্রকার তাড়া নিয়েই মেহরিমের রুম থেকে বেরিয়ে আসে। মেহেরি পুনরায় তাচ্ছিলের হাসি হাসে। আজকাল তার শুধু অব্রের কথাতেই তাচ্ছিলের হাসি হাসতে ইচ্ছে করে। তখনই মেহরিবের ফোন বেজে ওঠে। মেহবিন ফোনটা উঠিয়ে দেখে ডক্টরের নাম্বার। আজকাল মেহবিনের শরীর বেশ খারাপ, তাই কয়েকটা টেস্ট করিয়েছিল মেহবিন। হয়তো সেগুলোর রিপোর্ট চলে এসেছে। মেহবিন ফোন রিসিভ করে বলে, হ্যালো ডক্টর বলুন। জি, আসলে আপনার রিপোর্ট চলে এসেছে। কী আছে তাতে? ফোনে না বলে সরাসরি বললে সুবিধা হবে, আপনি বরং কালকে আমার সাথে দেখা করুন। মেহবিন সম্মতি জানিয়ে ফোনটা রেখে দেয়। কী এমন আছে রিপোর্টে যা ডক্টর ফোনে বলতে পারল না? হাতে কোনো পুরুষের স্পর্শ পেতেই মেহবিন লাফিয়ে উঠে দেখে তার প্রাক্তন অব্র। বিয়ের আগের রাতে অব্র হঠাৎ মেহবিনের ঘরে কেন? মেহবিনকে এইভাবে উঠতে দেখে অব্র খানিকটা চমকে যায়। মেহবিন তো ঘুমিয়েছিল, তাহলে জেগে গেল কিভাবে? মেহবিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। কাল অব্রের বিয়ে, অথচ এত রাতে অব্র মেহবিনের ঘরে কেন? মনে মনে নিজেকে প্রশ্ন করে বসে মেহবিন। অব্র মেহবিনের দিকে প্রশ্ন ছুড়ে বলে, তুই ঘুমাসনি? হ্যাঁ ঘুমিয়েছিলাম, কিন্তু রুমে তোমার উপস্থিতি টের পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম বরাবরই কাঁচা। তুমি আমার ঘরে এত রাতে কেন? মেহবিনের প্রশ্নে অব্র কী বলবে বুঝতে পারছে না। মেহবিন নিজের ফোসকা পড়া হাতের দিকে তাকিয়ে দেখে তাতে ওষুধ লাগানো। অব্রের হাতেও ওষুধ। তার মানে এত রাতে অব্র তার হাতে ওষুধ লাগাতে এসেছিল। মেহবিনের ফোসকা পড়া হাতের দিকেও অব্র নজর ঠিক গিয়েছিল। তুমি আমার হাতে এত রাতে ওষুধ লাগাতে এসেছিলে? অব্র এখন কি বলবে? সে তো ডিভোর্স পেপার দিতে এসে খেয়াল করেছিল মেহবিনের ফোসকা পড়া হাতটি। মেহবিন যেই মেয়ে নিজের হাতে দিয়ে সে একটু যত্ন নেবে না, তাই অব্র তার হাতে ওষুধ লাগাতে ঘরে এসেছিল। সত্য কথাটা লুকিয়ে অব্র বলল, আসলে আমি এই ঘরে একটা ওষুধ নিতে এসেছিলাম, তারপর দেখলাম তোর হাতটা ফোসকা পড়ে গেছে, তাই ভাবলাম ওষুধ লাগিয়ে দেই, আর তেমন কিছু না। মেহবিন ছলছল চোখে বলে উঠল, আমার মনে ক্ষতে ওষুধ কীভাবে লাগাবে অব্র? তুমি শুধু আমার হাতে ক্ষতটাই দেখলে, অথচ আমার মনে ক্ষতটা দেখলে না। আমার মনে যে বিশাল বড় ক্ষত তুমি করে দিয়ে গেছো, সেই ক্ষতে কোনো ওষুধও যে কাজ হবে না। আমার বুকটা কতটা পড়ছে সেই খবর তুমি রাখো? অব্র কিছু বলতে গিয়েও বলল না। মেহবিনের বাণীগুলো তার কেন যেন সহ্য হচ্ছে না। অব্রের ফোনটা বেজে উঠল। মায়েরা ফোন করেছে। মায়েরার আবদার করেছে আজ সারা রাত অব্রের সাথে লং ড্রাইভিংয়ে সে যাবে। বড়লোক বাবার মেয়ে মায়েরা যা আবদার করবে সেই আবদারই তার পূরণ করতে হবে। অব্রের ফোনে মায়েরা নামটি দেখে মেহবিন বিদ্রুপ হেসে বলে, তোমার হবু স্ত্রী ফোন এসেছে অব্র, তুমি এখন রুম থেকে যাও। কালকে তোমার বিয়ে, বিয়েতে আত্মীয় স্বজন গিজগিজ করছে। এত রাতে আমার ঘরে তোমাকে দেখে আত্মীয় স্বজন নানা কথা রটাবে। আমার নামে দুশ্চরিত্রার ত্যাগ বসাতেও তারা ভাববে না, কিন্তু তোমার কিছুই হবে না। তাই বলছি আমার রুমে তুমি এসো না। মেহবিন একই রকম কড়া কড়া জবাবে অব্র নাক মুখ খিচে দাঁড়িয়ে গেল। আজকাল মেয়েটা শুধু তাকে কড়া কড়া বাণী শুনিয়ে দিচ্ছে। কই আগে তো মেয়েটা এমন ছিল না। তার কথায় এক প্রকার মিষ্টিতার আভাস পেত অব্র। তাহলে সেই মিষ্টিতা
কি অব্রের করা প্রেমের ছলে হারিয়ে গেল? হয়তো। অব্র আর কিছু ভাবতে পারছে না। মারা বারবার ফোন করছে। মেয়েটা অনেকক্ষণ ধরে নিচে গাড়ি নিয়ে অব্রের জন্য অপেক্ষা করছে। না, মেয়েটাকে আর অপেক্ষা করানো ঠিক হবে না। অব্র নিচে চলে গেল। মেহবিন দীর্ঘশ্বাস ফেলল। অব্র সদর দরজার কাছে গিয়ে চাবি বের করে দরজাটা খুলতে গিয়ে দেখল তার বন্ধুরা সবাই পুরো ড্রয়িং রুম জুড়ে নিজেদের রাজত্ব বিস্তার করে ঘুমাচ্ছে। তাদের দেখেই মৃদু হেসে অব্র ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। অব্রকে বেরিয়ে যেতে দেখে আশিক উঠে গেল। এতক্ষণ সে ঘুমের ভান করেছিল। অব্র এখন বাড়িতে নেই। বাকি বন্ধুরা আত্মীয় স্বজনরা এখন ঘুমাচ্ছে। এই সুবর্ণ সুযোগ আশিক হাতছাড়া করতে চাইছে না। অনেক মেয়ের সাথে সে রাত কাটিয়েছে, কিন্তু মেহবিন একটা মেয়ে বটে। তার শরীরটা দেখলেই আশিকের পক্ষে নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে যায়। আজকে সে মেহবিনকে নিজের করেই ছাড়বে। আশিক পৌঁছাশিক হাসি দিয়ে মেহবিনের রুমের দিকে যেতে থাকে। অব্রকে দেখে মারা অন্যদিকে মুখটা ঘুরিয়ে নেয়। সে আজ অব্রের সাথে বড্ড রাগ করেছে। এতক্ষণ ধরে তাকে অপেক্ষা করিয়ে নিচে দাঁড় করিয়ে রেখেছে অব্র। কি এমন মহাকার্য করছিল অব্র যে তাকে আধা ঘন্টা ধরে নিচে দাঁড় করিয়ে রাখলো? নিজের প্রেয়সী রাগ হয়েছে বুঝতে পেরে অব্র পিছন থেকে মারাকে জড়িয়ে ধরে বলে, আমার মায়ু বেবির বুঝি খুব রাগ হয়েছে? খুব হয়েছে। আজকে তো আমার মায়া বেবি তোমার সাথে কথাও বলবে না। তাহলে আমার কি হবে? আমার মায়ু বেবি যদি আমার সাথে কথা না বলে, তাহলে তো এই অভ্র নামক বেচারাটা প্রাণীটার দুর্দশা হয়ে যাবে। তোমার মুখে মিষ্টি বানিয়ে আমার কানে না পৌঁছালে আমার অন্তরটা যে জলে পুড়ে যাবে। তখন কি হবে? অভ্রের এমন কথা শুনে মারা নামক রমণীর সব রাগ গলে জল হয়ে গেল। সে হেসে উঠল অভ্রের কথায়। নিজের প্রেয়সীকে হাসতে দেখে অভ্র হেসে উঠল। মারা অভ্রের বুকে মাথা রেখে বলে, তুমি সারা জীবন আমার হয়ে থেকো অভ্র। কখনো বদলে যেও না। তুমি বদলে গেলে আমি যে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবো। মারার কথা শুনে অভ্র মুচকি হেসে অভ্র মারাকে জড়িয়ে ধরে বলে, আমি তো সবসময় তোমারই আছি এবং তোমারই থাকবো। বিয়ের আগে আমার প্রমিস তোমার কাছে, মাই ডার্লিং। জানালা দিয়ে এইসব কিছু দেখে যাচ্ছে মেহবিন। অব্র তো এই বুকে তাকেও জায়গা দিয়েছিল। এই বুকে মেহবিনকে জড়িয়ে কত শত ভালোবাসার কথা বলেছিল, কত প্রতিজ্ঞা দিয়েছিল। সেসব কি আজ মিথ্যে হয়ে গেল? সব কিছু অব্র নাটক ছিল? এতটা নিখুঁতভাবে মানুষ অভিনয় করতে পারে? কই, মেহবিন তো এই মিথ্যে অভিনয়গুলো ধরতে পারেনি। তার মানে কি মেহবিন বোকা ছিল বলে? অব্র এতটা নিখুঁতভাবে 11টা মাস ধরে ভালোবাসার অভিনয় করে মেহবিনকে ব্যবহার করে গেল অব্র। আচ্ছা, এই 11 মাসের মিথ্যে ভালোবাসার নাটকে অব্রের মনে কি মেহবিনের জন্য এইটুকু জায়গা হয়নি? হয়তো না। মেহবিনের চোখ থেকে টুপ টুপ করে পড়তে থাকলো। চোখের জলগুলো বড্ড অবাধ্য, নিজের মতো পড়তেই থাকে। মেহবিন আকাশের পানে তাকিয়ে বলে, আচ্ছা, প্রতারকগুলো সবসময় কেন ভালো থাকে? বুঝেছি। হয়তো তারা মানুষের মন ভেঙে পৈশাচিক আনন্দ পায়। অথচ তারা যাদের মন ভেঙে চুরমার করে দেয়, তারা দিন শেষে বুক কষ্টে নিয়ে বেঁচে থাকে। হ্যাঁ, পৃথিবীতে আজ শুধুই প্রতারকদের রাজত্ব। তারা সবসময় বুক ফুলিয়ে সমাজে ঘুরিয়ে বেড়ায়। মেহবিন দ্রুত নিজের চোখে জলটুকু মুছে বলে, না, আমি কিছুতেই কাঁদবো না। আমিও দেখিয়ে দেবো অব্র আহমদকে আমিও পারি। আমিও আমার জীবন মুড অন করব। মেহবিন ড্রয়ার থেকে ডিভোর্স পেপারটা বের করে কলমটা হাতে নিয়ে সাইন করতে গিয়েও থেমে যায়। হাতটা প্রচণ্ড রকমের কাঁপছে তার। এই একটা সাইন বিয়ের মতো বন্ধনটাকে শেষ করে দিতেই যথেষ্ট। পাশে অব্রের সাইন জল করছে। আচ্ছা, অব্র যখন সাইনটা করছিল তখন তারও কি হাতটা কেঁপে উঠেছিল? জানে না মেহবিন। মেহবিনের হাত থেকে কলমটা পড়ে যায়। অব্র নামক বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই মেহবিনের জীবনে। কিন্তু এই কথাটি কিছুতেই সে তার মনকে বোঝাতে পারছে না। মন যে বড্ড অবশ। সে মানে না কোনো বাধা। সে শুধু তার নিয়মেই চলে। মেহবিন মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। শরীরে তেমন জোর পাচ্ছে না। গ্লাসের পানিটুকু নিয়ে ডক্টরে দেওয়া ওষুধ বের করে খেয়ে ফেলল। মেহবিন তার মায়ের ছবিটা বের করে শক্ত করে জড়িয়ে ধরল। বলে, মা, কোথায় তুমি? তোমার মেয়ে যে বড্ড প্রয়োজন তোমাকে। কোথায় হারিয়ে গেলে মা? মা গো।
এই সময় তোমার বুকে মাথা ঠেকিয়ে কাঁদলে বোধহয় আমার ব্যথাটা হালকা হতো। মেহবিন ফুঁপিয়ে কেঁদে ওঠে। এই কষ্ট সে তার সহ্য হচ্ছে না। মেহবিন বিছানায় বসে পড়ল, পুরোনো ডিভোর্স পেপার হাতে নেবে। তখনই কেউ বলে উঠল, মেহরানি। কারো কণ্ঠস্বর শুনে মেহবিন পিছনে ঘুরে দেখে আশিক। এত রাতে আশিকের দিকে মেহবিন কিছুটা ভয় পায়। দ্রুত ডিভোর্সের পেপারটা লুকিয়ে ফেলে সে। আশিক শয়তানি হাসি দিয়ে মেহবিনের দিকে এগিয়ে আসছে।